আমি পদ্মজা পার্ট 4। বাড়িটি মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সফল ব্যবসায়ী ছিলেন। 4 পুত্রের জন্মের পর তাদের জন্য 6 কাঠা জমির ওপর ও টিনের বিশাল বাড়ি বানিয়েছিলেন। টগবগে 2 পুত্র 18 বছর আগে 1971 সালে মুক্তিযুদ্ধে নিহত হয়। ছোট ছেলে 18 বছর বয়সে কলেরা রোগে মারা যায়। বাকি থাকে বড় ছেলে মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ির উত্তরাধিকার মোর্শেদ, যদিও তিনি সবসময় বাড়িতে থাকেন না। বাউন্ডুলে জীবন তার। স্ত্রী সন্তানের আধীনেই এখন মোড়ল বাড়ি। তারাই বাড়িটি রক্ষণাবেক্ষণ করে। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি। বাড়ির পেছনে টলটলে জলের স্রোত। অন্ধকার গাঢ় হতেই পরিবেশ নিশীথ রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তর ঝিঁঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঁঝি পোকার সঙ্গে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহা জীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসালো। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলতে শুরু করলো। মামা সৌদিতে যাওয়ার আগের দিন ওই বাড়িতে খালামণি, ভাই, আফা সবাই এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রাপালার লোকও এসেছিল। তাই হেমলতা শিকারী পাখির মতো চেয়ে আছে। পদ্মজা কান্নার দমকে কথা বলতে পারছে না। হেমলতা মেয়ের হাত চেপে ধরে উৎসাহ দিতে তখনই উঠানে ধপ করে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা, প্রেমা কথা শোনার জন্য দরজায় কান পেতে রেখেছিল। হুট করে কিছু পতনের আওয়াজ হওয়াতে দুজনে ভয় পেয়ে দরজা ঠেলে ঠুরমুর করে ঘরে ঢুকে পড়ে। হেমলতা গোপনে বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ায়। উঠানে বিদ্যুৎ নেই। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। হেমলতা গলা চেঁচিয়ে খাঁকিয়ে উঠল, কে কে ওখানে? ভাঙা গলায় কেউ খুব কষ্টে উচ্চারণ করল, আমি। চিরপরিচিত কণ্ঠটি চিনতে বিলম্ব হলো না তার। তিনি দ্রুত পায়ে উঠোনে ছুটে যান। গেটের পাশে নিথরের মতো পড়ে আছে মোর্শেদ। তার গায়ে শীতের চাদর। হাঁপড়ের মধ্যে ওঠানামা করছে বুক, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতার চোখে মুখে ঝাঁপিয়ে পড়েছে উদ্বেগ। তিনি 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরেন। পদ্মজা, পূর্ণা দৌড়ে এলো তাকে সাহায্য করতে। এই রোগে অল্প চলাফেরা করাতেই শ্বাসকষ্টের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদকে ধরে ঘরে নিয়ে যায়। মোর্শেদ হুট করে বাড়ি ছাড়ে, হুট করে বাড়ি ফেরে। কখনো কাকডাকা ভোরে, কখনো নিশীথ রাতে, কখনো কঠোর কড়া রোদে। তার মনে পড়ে নিজ আলয়ের কথা। ফিরে আসে ক্ষিপ্ত ঘোড়ার মতো। মোর্শেদের এমফাইসিমা রোগটি ধরা পড়ে 7 বছর আগে। তার অ্যাজমা ছিল, আবার ধূমপানে আসক্ত। ফলে ফুসফুসে এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমিয়ে পড়েন। পূর্ণা, প্রেমা ঘরে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার ঘরে ঝি মেরে বসে আছে। তার চোখের দৃষ্টি জানলার বাইরে। জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য! সেই দৃশ্যর দিকে তাকিয়ে অলোক নয়নে চেয়ে আছে পদ্মজা। ভাবছে, আম্মা এখনো আসছে না কেন? সে আজকে সব বলতে চায়। হৃদয়ের ক্ষমতা বয়ে বাড়ানো যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে দরজার পাশে এসে দাঁড়ায় হেমলতা, হাতে একটা হারিকেন। তীব্র আলোয় পদ্মজা গুটিয়ে যায়। হেমলতা হারিকেনের আগুন নিভিয়ে পদ্মজার পাশে গিয়ে বসে। পদ্মজা সব কিছু বলার জন্য তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ে। ভীষণ অস্বস্তি হচ্ছে। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী। বয়স আর কত হবে, 9 কি 10। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেছিলেন হেমলতা। হানিফের সৌদি চলে যাওয়ার উপলক্ষে রবিবারের এক সকালে নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। স্কুলের মাঠে সেদিন নাচ গান অনুষ্ঠিত হচ্ছিল। দুপুরের দিকে বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে রয়ে যায় শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমেছিল, তাই বাকিদের সঙ্গে যেতে পারেনি। যখন ঘুম ভাঙল, আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। সেদিন মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাই হেমলতা সেদিন বাপের বাড়িতে ছিল না। বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক, পদ্মা নাকি?
পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ায়। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। ওইটুকু মেয়ের ফর্সা চামড়া, বিকৃতি মস্তিষ্কে হানিফকে বড্ড টানে, উপেক্ষা করতে পারে না। মিষ্টি সুরে হানিফ বলল, আয় আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দেয়। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসাবে জানল। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ চট করে দরজা বন্ধ করে দিল। তার অদ্ভুত চাহিনি আর দরজা লাগানোর গতি দেখে পদ্মজার মন কেমন একটা করে ওঠে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, গা ঝিমঝিম করছে, ভয় হচ্ছে। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে, এদিকে আয়, তোর লগে গল্প করি। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করছে। হানিফ পদ্মজার ডান হাত টেনে কাছে বসায়। পদ্মজার বাহুতে গভীরভাবে স্পর্শ করতে লাগে। তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দর? হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি। সে মোচড়াতে থাকে কোল থেকে নামার জন্য। আপত্তির স্পর্শগুলো পদ্মজাকে খারাপ অনুভূতি দিচ্ছে। তার কান্না পাচ্ছে, মাথা ভন ভন করছে। হানিফ গলার জোর বাড়িয়ে মিষ্টি করে বলল, মোচড়াস কেন ছেড়ি? শান্তিতে বইয়া থাক, মামা মেলা থাইকা সাজনের জিনিস কেই না দিমু। হানিফের দুই হাত শক্ত করে ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই কোল থেকে মাথা নামাতে পারছে না। সে কাঁদো কাঁদো হয়ে বলল, মামা আমি বাড়ি চলে যাব। কই যাবি? মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে তুলেছে। পদ্মজা কান্না আটকে রাখতে পারল না। হঠাৎ কেঁদে উঠল, বলল, ব্যথা পাইছি মামা, আমি বাড়ি যাব। হানিফ হাতের বাঁধন নরম করে আদুর গলায় বলল, আচ্ছা ব্যথা দিতাম না, কাঁদিস না। বাঁধন হালকা হইতেই পদ্মজা কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইলের মতো লাগছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো। তাহলে তার হানিফ মামাই আজরাইল? পদ্মজা দরজার দিকে তাকায়। অনেক উঁচুতে ছিটকিনি, উচ্চতা কম হওয়াতে সে দরজা খুলতে পারে না। তাই হানিফকে ভীত কণ্ঠে অনুরোধ করল, মামা দরজা খুলে দাও। ধমকে উঠল হানিফ, কেন? আমি তোকে যাইতে কইছি? তার কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল। তার চোখে নহর বইছে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, বারবার বলছে, মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই। বৃদ্ধা সৎ বাবা বধির, কানে শুনতে পায় না। পদ্মজা হানিফকে কিলঘুষি মারতে থাকে। ভয়ে জোরে জোরে কান্না শুরু করেছে। এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার হাত পা মুখ বেঁধে ফেলল। পদ্মজার দুই চোখের পানি হানিফের হৃদয় ছুঁতে পারছে না। সে ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক উল্লাসে ভেসে যাচ্ছে। হানিফ সিগারেট চালায়। খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছা হয়। সিগারেট টানতে গিয়ে মাথায় এলো একটা নিঃশংস বাসনা। তৎক্ষণিক নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে সিগারেটটি চেপে ধরল। স্মৃতিচরণ করতে গিয়ে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দুই হাতে শক্ত করে মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা তখন আমার খুব কষ্ট হয়েছিল, আমার দমটা বেরিয়ে যাচ্ছিল, আমি তোমাকে খুব ডেকেছি আম্মা, তুমি আসোনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুকে ঝড় তুলে দিয়েছে। লুণ্ড ভুণ্ড হয়ে যাচ্ছে শরীরের প্রতিটা শিরা উপশিরা। এ যেন 1971 সালে পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই। হেমলতা নির্বাক, বাক্যরুদ্ধ, শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে। হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে। সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষিতা হয়নি। পোড়া স্থানের যন্ত্রণা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে চৈতন্য হারায়। আর তখনই সবাই ফিরে আসে।
বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি। হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর এসেছিল, 21 দিন বিছানায় ছিল। ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায়। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে পুড়ল কী করে, পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম, লাকড়ির আগায় পা লেগে পুড়ে গেছে। কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল, সঙ্গে অনেক যুক্তি, তাই মিথ্যা বলতে একটুও কাঁপেনি। সারা ঘটনাটা পদ্মজার বুকে দগদগ ক্ষত হয়ে রয়ে যায়। এই 6 বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে। মনে হলেই চুপ করে কোথাও বসে থাকে। হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে কখনো মাথা ঘামায়নি। পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল, কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার 3 মেয়েই তার কাছে খুব খোলামেলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। পদ্মজাকে বাড়ির পেছনে নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো, যার জীবনে অস্বচ্ছ বলতে কিচ্ছু নেই, সবই সাদামাটা সহজ সরল। অথচ পদ্মজার জীবনেই এত বড় দাগ জল জল করে চলছে। কত বড় ঘটনা লুকিয়েছিল। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়, কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রেই মাথায় আসেনি। অনেকক্ষণ মায়ের বুকে থাকার পর পদ্মজা শান্ত হয়। তখন হেমলতা ধীর কণ্ঠে বলেন, পাটা দেখি। পদ্মজা বাঁ পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখলেন মনোযোগ দিয়ে। বুকের ধুকপুকুনি বেড়ে যায়, রক্ত টকবক করে ওঠে। রন্ধ্রে রন্ধ্রে শুরু হয় প্রতিশোধের স্লোগান। তিনি হঠাৎ করে বলে উঠলেন, এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব। কথাটি কতটা সহজ করে বলেছিলেন হেমলতা, কিন্তু পদ্মজার হৃদয় কাঁপিয়ে তুলল। কি যেন ছিল কথাটিতে। তাকে তাকিয়ে থাকতে দেখে হেমলতা বললেন, এখন যা, ঘুমিয়ে পড়, কাল স্কুল আছে। পদ্মজাকে ঘরে পাঠিয়ে রান্নাঘর থেকে রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে গিয়ে বসেন হেমলতা। উঠানে এক পাশে একটা বড় পাথর আছে। তিনি সেখানে গিয়ে পাথরটির পাশে বসে ছুরিটি পাথরে ঘষতে লাগলেন। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুলকি দেখা যায়, ধার হয়ে গেছে। পদ্মজা ঘর থেকে লুকিয়ে দেখছে, অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে ঘরে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাক দিল, আম্মা। পদ্মজা কিছু বলার পূর্বেই হেমলতা বললেন, আন্না চাচার বড় মেয়ে বহু বছর আগে নিখোঁজ হয়েছে, শুনেছিস তো? সেই মেয়ের ধর্ষক হানিফ। ধর্ষণের পর মেয়েটাকে পুঁতে ফেলেছে। অনন্দপুরে এই একটা মানুষ এতটা বর্বর। আমি তখন ঢাকায় পড়তাম। বাড়ি এসে ঘটনাটি শুনি। আমার অনুরোধে আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যায়, সে শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শোধ হয়েছে। হেমলতার মুখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। তিনি কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। আজ শুনলেন পদ্মজার পার্ট 4। আমার সাথে সমস্ত পর্বগুলোকে শুনতে সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।